মায়ের চিৎকার শুনে সেদিন দৃশ্য ছুটে গেছিল মায়ের রুমে। দরজার সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তার মা ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। চারপাশে রক্ত, কয়েকটা ভাঙ্গা কাচের টুকরো পড়ে আছে। মায়ের হাত পা কেটে রক্ত বের হচ্ছে। মায়ের কপাল আর নাক বেয়ে রক্ত ঝরছে। কিন্তু এই বীভৎস অবস্থার পর ও তার বাবা মাকে মেরাই চলছে। মুহূর্তেই দৃশ্যর পুরো শরীর ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। বাবার এই রূপ তার কাছে ভীষণ অপরিচিত। সে বরাবর দেখে এসেছে তার বাবা গম্ভীর, রাগী, স্বল্পভাষী মানুষ। কিন্তু বাবার এই নিকৃষ্ট রূপ সে কখনো দেখেনি। দৃশ্য দৌড়ে মায়ের কাছে যেয়ে ঝাপটে ধরল মাকে। দৃশ্যকে দেখে আশরাফ হুসাইন থামলেন। দৃশ্য মাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা প্লিজ মাকে আর মেরো না, মা মরে যাবে। মাকে কেন মারছ তুমি? এমন নিকৃষ্ট কাজ কেমন করে করতে পারো? আনিকা কবির ফ্লোরে পড়ে কাতরাচ্ছেন। দৃশ্যর বাবার প্রতি ভীষণ রাগ হচ্ছে। একজন মানুষ অন্য মানুষকে এইভাবে মারতে পারে? দৃশ্যকে দেখে আশরাফ হোসেনের রাগ যেন তর করে বেড়ে গেল। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, তুই হচ্ছিস নাটের গুরু। তোর জন্য, হে সব তোর জন্য হয়েছে। আজ তোর জন্য ওই আরিফ আমাকে অপমান করে গেল, ভাইয়ের ক্ষমতার জোর দেখিয়ে গেল। আর তোর মাও তাদের জন্য আমাকে অপমান করে? এত বড় সাহস ওর? কথাটা বলে আনিকা কবিরকে আবার মারতে গেলে দৃশ্য রেগে বলল, খবরদার বাবা, মায়ের গায়ে আর একটা আঘাতও করবে না। এই সবে মায়ের কোনো দোষ নেই। ক্ষমতার জোর তো তুমিও দেখিয়েছ। তাদের অপমান করে বাড়ি থেকে বের করেছ। তোমাদের জন্য আমি ফুপিকে হারিয়েছি। আশরাফ হোসেনের দুচোখ দিয়ে যেন রক্ত ঝরছে। যে পরিবারকে তিনি কন্ট্রোলে রেখেছেন, নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন, সব যেন বিফলে যাচ্ছে। তার স্ত্রী সন্তান যারা ভয়ে তার দিকে তাকাতে অবধি পারত না, তারা তার মুখে মুখে তর্ক করছে, তার সাথে গলা উঁচু করে কথা বলছে। এই সব তিনি কিছুতেই মানবে না। এতদিনে দৃশ্যর প্রতি জমানো রাগটা যেন উপচে পড়ল। তিনি হাতের মোট কালো লাঠিটা দিয়ে দৃশ্যর পিঠে একটা আঘাত বসল। মুহূর্তেই দৃশ্যর কাছে মনে হল তার পিঠে কেউ গরম কিছু ঢেলে দিয়েছে। জায়গাটা সাথে সাথে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই মস্তিষ্ক ব্যথার তীব্রতার জানান দিচ্ছে। দৃশ্য ও মাগো বলে চিৎকার দিয়ে উঠল। সেই ব্যথা লাঘব করার আগেই তার পুরো শরীরে একের পর এক আঘাত পড়তে শুরু করল। এই মুহূর্তে তার সামনের মানুষটিকে আজরাইল মনে হচ্ছে, যে তার জান কবজ করেই দম নিবে। মারের প্রকোপে তার দম বন্ধ হয়ে আসছে। তার পুরো শরীর জ্বলতে লাগল। পুরো শরীর ব্যথায় অসাড় হতে শুরু করল। আশরাফ হুসাইন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে দৃশ্যকে মারতে লাগল। আর চিৎকার করে বলতে লাগল, নষ্টা মেয়ে কোথাকার! তোর মতো নষ্টা মেয়ে আমার লাগবে না। ওই আমজাদের পোলার সাথে নষ্টামি করিস, আর তোর জন্য ওরা আমাকে কথা শোনায়। তোকে আজ শেষ করে ফেলব। তোরে জিন্দা কবর দিব, তবু ওই পোলার কাছে দিব না। আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিস। তোর আর ওই পোলার রঙ্গলীলা এখন পুরো এলাকা জেনে গেছে। আর যদি কোনোদিন ওই ছেলের সাথে তোরে দেখি, তাইলে তোর মাকে আমি সোজা উপরে পাঠাব। কথাগুলো বলছে আর দৃশ্যকে আঘাত করছে। দৃশ্যর আর্তনাদ তার কানে গেল না। এক সময় দৃশ্য জ্ঞান হারাল। তার এই ছোট্ট শরীরটা এর চেয়ে বেশি মার সহ্য করতে পারছিল না। আনিকা কবির অনেক কষ্টে উঠে স্বামীর পায়ে ধরলেন আর কেঁদে কেঁদে বললেন, আল্লাহর দোহাই লাগে, আমার মেয়েটাকে আর মাইরেন না। মেয়েটা আমার মরে যাবে, আমি ওকে বুঝাবো। আপনি আর মাইরেন না।
আশরাফ হুসাইন ঘেমে অস্থির হয়ে গেছেন। হাতের লাঠিটা আছাড় মেরে ফেলে বললেন, তোর মেয়েকে বলে দিস ওই ছেলের কাছ থেকে দূরে থাকতে। আমি বেঁচে থাকতে ওই বাড়িতে ওরে দিমু না। আমার কথার অমান্য করলে তোদের মা মেয়েকে কবর দিব। কথাটা বলেই আশরাফ হোসাইন বাসা থেকে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে বাসায় তার অসহ্য লাগছে। বাহিরের হাওয়া খেলে মাথাটা হয়তো ঠান্ডা হবে। আনিকা কবির অনেক কষ্টে সেছড়ে দৃশ্যর কাছে গেলেন। পুরো শরীর তার ব্যথায় টন টন করছে। হাতের গ্লাস ভেঙে কাঁচ তার হাত ও পায়ে বিঁধে কেটে গেছে। ফ্লোর সেই রক্তে ভিজে উঠেছে। তিনি কাঁপা কাঁপা হাতে মেয়ের মাথাটা কোলে তুলে নিলেন। পরম আদরে মাথায় হাত বুলিয়ে অস্থির হয়ে ডাকতে লাগলেন দৃশ্যকে। দৃশ্য, মা আমার, কথা বল মা, চোখ খোল মা। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। তিনি দ্রুত হাত বাড়িয়ে ফোন হতে নিয়ে বড় যাকে কল করলেন। কয়েক মিনিট পর নিচতলা থেকে তার বড় যা আসমা আর নাবিলা দৌড়ে আসল। মা মেয়ের এই অবস্থা দেখে নাবিলা অনেকটা চমকে গেলেও আসমা চমকাল না। যেন আগেও এমন বহুবার দেখেছে সে। তবে দৃশ্যর অবস্থা দেখে তিনি একটু চমকাল। নাবিলা দৃশ্যর পাশে বসে কাঁদতে লাগল আর দৃশ্যের সারা গায়ে হাত বুলাতে লাগল। ফর্সা শরীরটা কালো মোটা মোটা মারের দাগ পড়ে গেছে। এই কাজকে করতে পারে সেটা বুঝতে তার সময় লাগল না। তাদের দুইজনকে অনেক কষ্টে বিছানায় তুলে দৃশ্যর মুখে পানির ছিটা দিল। প্রায় 1.5 ঘন্টা পর দৃশ্যর জ্ঞান ফিরল। কিন্তু পুরো শরীরে শুরু হল অসহ্য ব্যথা। সেই ব্যথায় দৃশ্য চিৎকার করে কাঁদতে শুরু করল। দৃশ্যকে পেইন কিলার আর ঘুমের ঔষধ খাইয়ে দিল আসমা। আনিকা কেউ ড্রেসিং করে ঔষধ দিল। আনিকা বিছানায় পড়ে চোখের জল ফেলছে। আসমা তার জল মুছে বলল, ওই জানোয়ারটা এখনো মানুষ হইল না। আমি ভাবছি বউ পিটানোর অভ্যাস তার। এখন দেখি মেয়ে পটানোরও অভ্যাস আছে। অমানুষ একটা। এমনে জুয়ান মাইয়ারে মারে। নাবিলা ভীষণ অবাক হল মায়ের কথায়। তার মানে ছোট চাচা চাচিকে এর আগেও মারত? আনিকা কবির ভাঙ্গা গলায় বললেন, আপা আমার মেয়েটা ঠিক আছে তো? তুই চিন্তা করিস না। দৃশ্য ঠিক আছে। ওকে ব্যথার আর ঘুমের ঔষধ দিয়েছি। তবে শরীর গরম হচ্ছে। মনে হয় রাতে জ্বর হবে। তুই চিন্তা করিস না, আমি আছি। আনিকা কবির ফুপিয়ে কেঁদে উঠলেন আর বললেন, আপা আমার মেয়েটাকে ও শেষ করে দিবে। বাপ হয়ে কেমন করে মেয়েটাকে এমন করে মারতে পারল? এই মানুষটার মধ্যে কি কোনো মায়া দয়া নাই? জানো আপা আমার ভয় হয়। ও আমার মেয়েটাকে ও যদি কোনো জানোয়ারের হাতে তুলে দেয়। আমার বাচ্চা মেয়েটা একটু কষ্ট সহ্য করতে পারবে না। ওর পরিণতি আবার দিশার মতো না হয়। আসমার চোখে জল। সেই জানে এই কষ্ট। নিজের মেয়েকে ধুকে ধুকে মরতে দেখছে। নার্গিস যে সংসার জীবনে অনেক কষ্টে আছে। টাকা দেখে মেয়েকে বিয়ে দিয়েছে ওর বাবা চাচা। মেয়ের সুখ দেখেনি। আজকাল নাবিলার জন্য ভীষণ ভয় হয় তার। না জানি এই মেয়েটার কপালেও কোনো কষ্ট লেখা আছে। এই বংশে কোনো মেয়েই সুখী হতে পারেনি। না পেরেছে দিশা, না নার্গিস, আর এখন দৃশ্য। আসমা আর নাবিলা মিলে সারা রাত মামের পাশে বসে রইল। দৃশ্যর ভীষণ জ্বর উঠেছে। 2 বার মাথায় পানি ঢেলেছে। আর পট্টি তো চলছেই। নাবিলা হঠাৎ তার মাকে প্রশ্ন করল, মা বাবাও কি তোমার গায়ে হাত তুলেছে? আসমা একটু চমকালো মেয়ের প্রশ্নে। কিন্তু কিছু না বলে দৃশ্যর মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়ল। নাবিলার 2 চোখ ভিজে উঠল। এ কোনো পরিবারে জন্ম নিল সে?
ফাহিম সেদিন বিকেলে বাসায় ছিল না, তাই মা ও বোনের সেই আর্তনাদ তার চোখে পড়েনি, আর না দেখেছে বাবার নিকৃষ্ট রূপ। ফাহিম কয়েকদিন ধরেই ভীষণ বিষণ্ণ ছিল। নিজের আদরের বোনের সাথে ঠিকমতো কথাও বলে না। আসলে দৃশ্যর প্রতি তার মনে রাগ জমা হয়েছে। দৃশ্য কেন 2 দিনের সম্পর্কের জন্য ভাইয়ের এতদিনের ভালোবাসা ভুলে গেল? তার মানা কেন শুনছে না? রিজভী বন্ধুর মনের অবস্থা বুঝে আজ বিকেলেই তাকে নিয়ে কয়েকদিনের জন্য বেরিয়েছে। বাসা থেকে দূরে থাকলে মন ভালো হবে ভেবে তাকে নিয়ে গেছে। টানা 3 দিন দৃশ্য জ্বরে ভুগেছে। এর মধ্যে মাহাদ মৌয়ের মাধ্যমে ফোন পাঠিয়েছে দৃশ্যর কাছে। দৃশ্য একবার ভেবেছে সে ফোনটা ফিরিয়ে দিবে। মাহাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিবে। তার জন্য মা আঘাত পাক সেটা চায় না। কোনো সন্তানই সেটা সহ্য করতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী লাগে। বাবা এই 3 দিনে একবারও তার খবর নেয়নি। তবে দৃশ্যর তাতে আফসোস নেই। তার বাবা ঠিক কেমন সেটা তার ভালো করেই জানা হয়ে গেছে। তবে বাবার প্রতি ভয়টা আরও বেড়ে গেছে। দৃশ্য নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছে। মাহাদ নামক মানুষটি তার ভাগ্যে নেই সেটা মেনে নিয়েছে। তবে মাহাদ এত সহজে মানবে না। সে যদি হঠাৎ করে মাহাদের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় তবে মাহাদ সোজা তার বাসায় চলে আসবে। তাই দৃশ্য ধীরে ধীরে মাহাদের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। ঠিকমতো মাহাদের কল রিসিভ করত না। তারপর যোগাযোগ বন্ধ করে দেয়। সেই সময়টা দৃশ্যর ঠিক কেমন কেটেছে তা সেই জানে। প্রতিটা রাত যেন বছরের মতো কেটেছে। মাহাদ যেন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। এই মানুষটার শূন্যতা তাকে গভীরভাবে পুড়িয়েছে। মায়ের কোলে শুয়ে অশ্রু বিসর্জন দিয়েছে অনেকবার। মাহাদের কল এবিট করা যেন তার কাছে পরীক্ষার মতো ছিল। যতবার ফোনের স্ক্রিনে হার্টবিট লেখাটা সে দেখেছে, ঠিক ততবার সে নিজের হার্টবিট মিস করেছে। সেদিন যখন কলেজে যাওয়ার সময় গেটের পাশে মাহাদকে দেখেছিল, তখন মনে হয়েছে এতদিনে সে নিজেকে যা শক্ত করেছে সেটা নিমিষেই ভেঙে গুড়িয়ে গেছে। মানুষটার মলিন মুখটা দেখে বুকে তীব্র ব্যথা হয়েছে। দৃশ্যর মন চাইছিল মাহাদের বুকে ঝাঁপিয়ে পড়তে, ওই বুকে কয়েকটা চুমু খেতে। তাহলে হয়তো তার বুকের যন্ত্রণাটা কিছুটা কমবে। কিন্তু মায়ের সেই দিনের চেহারাটা তার সামনে ভেসে উঠল। মাহাদের দিকে এগিয়ে যাওয়া মানে মাকে আবার সেই পরিস্থিতিতে ফেলা, যেটা সে কোনোদিনও পারবে না। তাই নিজেকে পুনরায় শক্ত করে মাহাদকে এড়িয়ে গেছে। সেদিন অনেক কষ্টে সে মাহাদকে বলেছিল সম্পর্ক শেষ করতে, তার কাছ থেকে দূরে থাকতে। বাসায় এসে সেদিন দৃশ্য হাউমাউ করে কেঁদেছে। মাহাদ যে তার প্রাণ, সেই প্রাণকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে সে কি করে ভালো থাকবে? এত কিছুর পরও মাহাদ তার পিছু ছাড়ছে না। আর দৃশ্য নিজেই দুর্বল হয়ে পড়ছে। তাই কলেজে যাওয়া বন্ধ করে দিল। মানুষটার মলিন মুখ দেখলে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এই মানুষটিকে কষ্ট দিতে তার বুকটা ফেটে যায়। সে জানত মাহাদ ওকে না পেলে নাবিলাকে খুঁজবে। তাই সে নাবিলাকে ও কলেজে যেতে দেয়নি। আর আজ যখন মাহাদের চোখে পানি দেখল সে আর নিজেকে আটকাতে পারেনি। ঝাঁপিয়ে পড়েছে মানুষটার বুকে। আহা, কি শান্তি এই বুকে! ভীষণ নিরাপদ এই বুকটা। এই বুকে থাকলে কেউকে তার চুলটাও বাঁকা করতে পারবে না, সেটা দৃশ্যর জানা। সব শুনে মাহাদ থমকে গেল। মানুষ এতটা খারাপ হতে পারে? ওই লোকটা কি আসলেই মানুষ নাকি পশু? আর সে ভাবছিল দৃশ্যর বাবার কাছে আবার যাবে। দৃশ্যর বাবার হাত পা ধরে রাজি করবে। যে মানুষটার নিজের স্ত্রীর প্রতি কোনো সম্মান নেই,
মেয়ের জন্য সামান্যতম মায়া নেই, সে লোক মেয়ের সুখের কথা ভাববে, সেটা আদৌ সম্ভব? যেখানে সে দুই পরিবারের সম্মতি আশায় বসে আছে। দৃশ্যর বাবা যে কোনোদিন মেয়েকে তার হাতে তুলে দিবে না, সেটা মাহাদের বুঝা হয়ে গেছে। ওই রকম একটা মানুষের জন্য সে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে মোটেই দূরে থাকবে না। দৃশ্য তখনও মাহাদের বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহাদ দৃশ্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই দৃশ্যকে বুক থেকে সরিয়ে তার চিবুকে হাত রেখে মুখটা উঁচু করে ধরল। বুড়ো আঙ্গুল দিয়ে দৃশ্যর অশ্রুধারা মুছে কপালে চুমু খেল। তারপর বলল, বিয়ে করবে পিচ্ছি? দৃশ্য চমকে তাকালো মাহাদের দিকে। নাবিলাও চমকাল। মাহাদ মুচকি হেসে বলল, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। একবার বিয়ে হয়ে গেলে তোমার বাবার সাধ্য হবে না আমার কাছ থেকে তোমাকে দূরে রাখতে। আর আন্টির গায়ে যদি উনি আর হাত তুলে তবে তার জেলে যাবার ব্যবস্থা আমি করব। দৃশ্যর চোখ বেয়ে আবার অশ্রু ঝরল। সে কাপা কাপা গলায় বলল, তোমার বাসার সবাই যদি? আমার বাসায় আমি ম্যানেজ করে নিব। তুমি বলো বিয়ে করবে? দৃশ্য কি বলবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে পৃথিবীর সব কিছুই ফিকে লাগছে। শুধু এই মুহূর্তটা মধুর মনে হচ্ছে। সময়টা এইখানে থমকে গেলে ভালো হবে। দৃশ্য হঠাৎ খেয়াল করল তার ভীষণ লজ্জা লাগছে। সে মাহাদের বউ হবে ভাবতেই কেমন যেন অনুভূতি হচ্ছে। মাহাদের ধূসর চোখের দিকে তাকাতে পারছে না। নিজের চোখ নামিয়ে মাহাদের বুকে আবার মুখ গুজে রইল। মাহাদ মুচকি হেসে বলল, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। পরে কিন্তু বলতে পারবে না জোর করে বিয়ে করেছি। অবশ্য না বললে জোর করেই করতাম। আমি আবার মহৎ প্রেমিক না। নিজের ভালোবাসাকে নিজের করে নিতে সব করতে পারি। দৃশ্য মাহাদের বুকে কিল বসিয়ে বলল, থ্রেট দিচ্ছ? অবশ্যই দিচ্ছি। আর আমাকে যে এতদিন কষ্ট দিয়েছ তার শোধ বিয়ের পরে তুলব। দৃশ্য মুচকি হাসল। নাবিলা হা করে তাকিয়ে আছে। তার চোখের সামনে এরা পালিয়ে বিয়ে করার সব প্ল্যান করে ফেলেছে। এমনকি রোমাঞ্চ করা শুরু করেছে। আল্লাহ, এদের কি লজ্জা নাই? এই দৃশ্য প্রেম করে নির্লজ্জ হয়ে গেছে। আল্লাহই জানে এইগুলা আর কি কি করছে। নির্ঘাত এইখানে লিপ কিস করেনি। না হলে নাবিলা এইখানেই অজ্ঞান হয়ে যেত। নাবিলা গলা খকিয়ে বলল, সিরিয়াসলি ভাইয়া, আপনারা পালিয়ে বিয়ে করছেন? দৃশ্যর এবার হুঁশ ফিরল। সে দ্রুত মাহাদের বুক থেকে সরে গেল। মাহাদ মুচকি হেসে নাবিলাকে বলল, এক্সাইটিং হবে বিষয়টা, তাই না শালিকা? আর তুমি হবে বউ পক্ষের সাক্ষী। নাবিলা কপাল কুঁচকে ভাবল, এরা নিজেরা ডুববে আর আমাকে নিয়ে ডুববে। বাবা আর ছোট চাচা জানলে দেখা যাবে দৃশ্য বাসর করছে আর আমি বাস খাচ্ছি। নাবিলা চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাইয়া, এমন করলে দুই পরিবারে আরও ঝামেলা বাড়বে। আমি সব ঝামেলা পোহাতে রাজি আছি, কিন্তু তোমার বোনকে আর দূরে রাখতে রাজি না। আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না। সবাই দৃশ্যকে ভীষণ পছন্দ করে। নাবিলা তবুও নিশ্চিত হতে পারছে না। সামনে আরও বেশি প্রবলেম হবে সেটা সে বুঝলেও এই দুই পাগল প্রেমিক যুগল বুঝতে পারছে না। তাদের চোখে নেশা, একে অন্যকে পাওয়ার নেশা। মাহাদ দৃশ্যকে বলল, কাল সকালে আমি তোমাকে কলেজ থেকে নিয়ে যাব। আজ রাতটা শুধু কষ্ট করো। কাল থেকে তুমি শুধু আমার। করো, সাধ্য নেই আমাদের আলাদা করার। দৃশ্য মাথা নেড়ে হে জানাল। সেই রাতটা দৃশ্যর দুই চোখে আর ঘুম আসল না। এই এক সমস্যা, সে কষ্টে থাকলে ঘুম হয় না, আবার বেশি খুশি হলেও ঘুম হয় না।
কিন্তু মনে মনে সে ভয় পাচ্ছে, ভীষণ ভয়। বুকের বা পাশে অচেনা ব্যথা হচ্ছে। মাহাদকে পাবে তো? বাবা সব জানতে পারলে কি রিয়্যাক্ট করবে? সব ঠিক হবে তো, নাকি সব শেষ হয়ে যাবে? ভীষণ ভয় ও শঙ্কা নিয়ে সে রাতে ঘুমোতে পারল না। দৃশ্য মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার কারণে আবার মাকে কষ্ট পেতে হবে না তো? তবে মাহাদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। এই মানুষটা ঠিক সব সামলে নেবে। প্রায় অনেক রাত করে বাসায় ফিরল মাহাদ। বন্ধুদের সাথে সব ঠিক করে বাসায় ফিরেছে সে। চিন্তা যে তার হচ্ছে না তেমনটা না। বাসায় ফিরেই সে তার চাচুর রুমে গেল। এই মানুষটাকে না জানিয়ে সে কিছুই করতে চায় না। রুমে ঢুকেই দেখল দেয়ালে টাঙানো একটা ফটোফ্রেম দিকে তাকিয়ে আছে আরিফ। মাহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দেয়ালে টানানো ছবির মানুষটি হয়তো তার চাচি হতো। আচ্ছা, ভালোবাসলেই কষ্ট পেতেই হবে, এটাই কি ভালোবাসার ধর্ম? তাহলে তারা কেন কষ্ট পাচ্ছে? ভালোবাসায় সুখ অনুভূতিটা যেমন তীব্র হয়, ঠিক কষ্টের অনুভূতিটাও তেমনই তীব্র হয়। আসবো চাচু? আরিফ পিছনে ঘুরে মুচকি হেসে বলল। আরে মাহাদ, আসো ভেতরে। মাহাদ রুমে এসে বিছানায় হেলান দিয়ে বসল। আরিফ তার পাশে বসে বলল, এত রাত অবধি বাসার বাইরে কেন থাকিস? ভাবি চিন্তা করছিল তোর জন্য। চাচু, আজ সকাল থেকে সেই মানুষটার কবরের পাশে ছিলে তুমি, তাই না? আজ তার মৃত্যুবার্ষিকী, তাই তো? আরিফ মুচকি হেসে বলল, বাবা, সব খবরই রাখিস, দেখা যায়। মাহাদ কিছুই বলল না। কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, চাচু, আমি একটা ডিসিশন নিয়েছি। সেটাতে তোমার ফুল সাপোর্ট চাচ্ছি। তোর সব ডিসিশনে আমি ফুল সাপোর্ট করি। চাচু, কাল আমরা বিয়ে করছি। কথা শুনে আরিফ কিছুটা চমকে গেল। বাঁকা হেসে বলল, ওই বাচ্চাটা কি তোকে সামলাতে পারবে? যা পাগল তুই। শেষে বাসর ঘর থেকে সোজা হসপিটালে না যেতে হয়। ওফ চাচু, ফাজলামি করো না তো। যতটা বাচ্চা তুমি ওকে মনে করো অতটা বাচ্চা না। ওই বাচ্চাটাই বরং আমার ওপর বেশ কয়েকবার চড়াও হয়ে গেছিল। আমি না সামলালে তো রফাদফা হয়ে যেত। এতদিনে দাদু হয়ে যেতে। আরিফ কিছুক্ষণ মন খুলে হাসলেন। তারপর গম্ভীর হয়ে বলল, হঠাৎ এত সিরিয়াস ডিসিশন কেন নিচ্ছিস? দৃশ্য এখনো অনেক ছোট, কিছুটা সময় নিতি। আমি আর সময় নিতে চাই না। ওই বাড়িতে দৃশ্য কষ্টে আছে। আমার পাখিটার গায়ে হাত তুলছে বারবার। ভীষণ কষ্ট পাচ্ছে সে। আর সেই কষ্টের কারণ আমি। আমি তোর সাথে আছি, তবে এক শর্তে। কি? এবার আরিফ মুচকি হেসে বলল, 1 বছরের মাথায় সুখবর চাই। দেখ, আমি কয়েকদিন পর চলে যাব। নেক্সট আসব তোর বাচ্চা দেখতে। মাহাদ চাচুর বিছানায় শুয়ে পড়ল। আর বলল, তাহলে 4-5 বছরে আর তোমার দেশে আসা হচ্ছে না কেন? আমার বউ নিজেই বাচ্চা। বাচ্চা নিলে আমাকেই পালতে হবে। 2 বাচ্চা নিয়ে আমার সিঙ্গার হওয়া লাগবে না। আরিফ হো হো করে হেসে উঠল। তারপর বলল, ভাইয়াকে জানাবি না? না, বিয়ের পর জানাবো। পরদিন সকাল থেকেই দৃশ্যর বুকটা ধুক ধুক করছে। নাস্তার টেবিলে আসতেই দেখতে পেল ফাহিম নাস্তা করছে। দৃশ্য কিছু না বলে টেবিলে বসে পড়ল। ফাহিম আর চোখে দেখল দৃশ্যকে। 2 দিন আগে বাসায় এসেছে সে। বাহিরে ঘুরে তার মাথা ঠান্ডা হলেও মন কিছুতেই স্বস্তি পায়নি। সেদিন বাসায় আসার পর থেকেই তার মনে কিছুটা খটকা লাগে মায়ের মলিন মুখ দেখে। হাতে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে গেছিল। মায়ের প্রতি এক অন্যরকম টান ফাহিমের।
মায়ের শুকনো মুখ আর হাতের ক্ষত দেখে বুকের ভেতর যন্ত্রণা হচ্ছিল। মাকে জিজ্ঞাসা করতেই বলল ভুলে হাত থেকে গ্লাস পড়ে গেছিল, তা তুলতে গিয়ে হাত কেটেছে। কিন্তু তার কথাটা বিশ্বাস হচ্ছিল না। দৃশ্যর মলিন মুখ দেখে তার সন্দেহটা যেন আরো বেড়ে গেল। তার অনুপস্থিতিতে বাসায় কিছু একটা হয়েছে বলে তার সন্দেহ হচ্ছে। তারা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। সে তো আর জানে না তার মা আর বোনের উপর কতটা ঝড় বয়ে গেছে। সেদিন দৃশ্যকে কয়েকটা থাপ্পড় মেরে নিজেই কষ্ট পেয়েছে। কত রাত ঘুমাতে পারেনি। সেখানে সেই অমানবিক অত্যাচারের কথা জানলে কতটা কষ্ট পেত। এই 2 দিনে ফাহিম দৃশ্যর সাথে কোনো কথা বলেনি। তবে আর এই দূরত্ব সে মানতে পারছে না। ছোট্ট বোনটার মলিন মুখটা সহ্য করতে পারছে না। তাই আজ বিকেলে বোনকে একটু সারপ্রাইজ দিবে বলে ভেবেছে। বিকেলে বোনকে এক কার্টুন আইসক্রিম গিফট করলেই তার ছোট্ট বোনটা খুশিতে বুকে ঝাঁপিয়ে পড়বে। কতদিন বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে না। দৃশ্যর গলা দিয়ে খাবার নামছে না। আজ যা করতে যাচ্ছে তারপর সবার রিয়েকশন কি হবে সেটা তার জানা নেই। তবে ভালো কিছু হবে না সেটা সে নিশ্চিত। হয়তো আজই এই বাসায় তার শেষ দিন হতে পারে। দৃশ্য কোনো মতে পানি দিয়ে খাবার গিলছে। ফাহিম বিষয়টা খেয়াল করছে, তবে কিছুই বলল না। দৃশ্য কলেজে যাবার আগে মাকে জড়িয়ে ধরল। এই বাড়িতে যদি কেউ তার মনের অবস্থা বুঝতে পারে সেটা একমাত্র এই মানুষটাই। দৃশ্য কলেজের কাছে আসতেই দেখতে পেল মাহাদ দাঁড়িয়ে আছে। পরনে তার ছাই রঙের পাঞ্জাবি। দৃশ্য আরও একবার মানুষটাকে দেখে হার্টবিট মিস করল। এত হ্যান্ডসাম ছেলেটা আজ তার বর হবে। এই মানুষটা একান্ত তার হবে, যাকে যখন খুশি স্পর্শ করা যাবে। দৃশ্যকে দেখেই মুচকি হেসে তার দিকে এগিয়ে আসলো মাহাদ। নাবিলা দৃশ্যকে ফিসফিসিয়ে বলল, ওই মাহাদ ভাই তো জামাই সাইজা আসছে। আর তুই কিনা এই কলেজ ড্রেসে বিয়ে করবি? ফিউচারে বাচ্চা কাচ্চাকে এই পিক কেমনে দেখাবি? দৃশ্য বিরক্ত হয়ে তাকাল। এই সব বিষয় তার মাথায় একদম নেই। সে ভীষণ ভয় আছে। তার বাবা আর ভাই কোনো ঝড় তুলে একমাত্র আল্লাহই জানে। মাহাদ দৃশ্যর সামনে এসে হাত ধরে নাবিলাকে বলল, চলো শালিকা, তোমাকে পার্মানেন্ট শালিকা বানাবো। নাবিলা মুচকি হাসল। মাহাদ গাড়িতে এনে দৃশ্যকে বসতে বলল। দৃশ্য গাড়িতে উঠে দেখল মাহাদের বন্ধুরা সবাই বসে আছে। দৃশ্যকে দেখেই লম্বা একটা সালাম দিল। জয় মুচকি হেসে বলল, ভাবি আপনার অনুভূতি কেমন? জানি না ভাইয়া, অদ্ভুত লাগছে। আরে ব্যাপার না, কোনো পেরা নাই। বিয়ে তো একবারই করবেন, সো জাস্ট চিল। তানিম খোঁচা মেরে বলল, ওই মাহাদ ভাবির 18+ হয়েছে তো? আবার কেস খাবো না তো? রাফসান হেসে বলল, আরে না হইলেও ব্যাপার না। 18+ কাজ কর্ম করলেই 18+ ও হয়ে যাবে। দৃশ্য ভীষণ লজ্জা পেল। নাবিলা মনে মনে কয়েকটা গালি দিল। ফাজিল পোলার দল। কয়েক মিনিট পর মৌ আর সাইমা দৌড়ে আসলো গাড়ির কাছে। মৌ এসেই বলল, দোস্ত এইটা কি সত্যি? আজ তোর বিয়ে? সাইমা বলল, ওই বান্দর আমাদের বললি না কেন? মাহাদ হেসে বলল, কুল শালিকারা, বিয়ের প্ল্যান হঠাৎ করেই হয়েছে, তাই জানো না? জয় মৌয়ের কানে ফিসফিসিয়ে বলল, দেখলে যান ওরা বিয়ে করতেছে, চলো আমরাও শুভ কাজ সেরে ফেলি। মৌ চোখ গরম করে বলল, ফালতু লোক একটা। তারা 2 গাড়ি করে বেরিয়ে গেল। তারা শহরের অনেকটা দূরের এক কাজী অফিসে যাবে। এলাকায় থেকে কোনো রিস্ক নিতে চাইছে না।
দৃশ্যর পাশে বসে মাহাদ তার হাত দৃশ্যর আঙ্গুলের ভাঁজে মিলিয়ে দিল। দৃশ্য ভেজা চোখে তার দিকে তাকাল। মাহাদ দৃশ্যর গালে হাত রেখে বলল, ভয় হচ্ছে পিচ্ছি? দৃশ্য মাথা নেড়ে হে বলল। মাহাদ কপালে চুমু একে বলল, ভয় নেই পাখি, আমি আছি তো। দৃশ্য আনমনে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর একটা জায়গাতে গাড়ি থামল। দৃশ্য দেখল এটা একটা পার্লার। দৃশ্য অবাক চোখে মাহাদের দিকে তাকাল। মাহাদ দৃশ্যর হাতে কয়েকটা ব্যাগ দিয়ে বলল, আমার পিচ্ছিটাকে বউ সাজে দেখার অনেক ইচ্ছা ছিল। বিয়ে যে ভাবেই হোক, বউ তো সাজতেই হবে। সবার বউ হয় লাল টুকটুকে, আর আমার বউ হবে পিঙ্কি। আমার পিচ্ছির সব স্বপ্ন পূরণ করতে না পারলেও কিছু তো চেষ্টা করতেই পারি, তাই না? তারা পার্লারে চলে গেল। জয় মৌকে বলল, জান তুমিও বউ সেজে এসো। সেখানে যাওয়ার পর যদি তোমারও বিয়ে করতে মন চায়। মৌ রেগে জয়ের গালে একটা থাপ্পড় দিয়ে ভিতরে চলে গেল। জয় গালে হাত বুলাতে লাগল। রাফসান আর তানিম হাসিতে ফেটে পড়ল। জয় তাদের ধমক দিল। মাহাদকে উদ্দেশ্য করে বলল, মামা তুই আমাদের ভাবিকে ম্যানেজ কেমনে করিস? আমারটা তো পুরাই আগুন। মাহাদ মুচকি হেসে বলল, বউ আমার ভয় আছে, না হলে এইটাও অ্যাটম বোম, যখন তখন ফেটে পড়ে। আমরা ছেলেরা সব নিরীহ প্রাণী, বুঝলি? তানিম হেসে বলল, এই নিব্বা নিব্বিগুলো বিয়ে করে ফেলতেছে, আর আমি এখনো সিঙ্গেল মরতেছি। মাহাদ তানিমের মাথায় চাপড় মেরে বলল, ওই শালা আমি নিব্বা? রাফসান হেসে বলল, আরে 2 দিন পর আমাদের মাহাদের বাচ্চা কাচ্চা চাচ্চু বলে ডাকবে, আর তুই নিব্বা বলিস? জয় এবার একটু সিরিয়াস হয়ে বলল, আমরা ঠিক করছি তো? 2 পরিবারের ঝামেলা আরও বাড়বে না তো? দৃশ্য পরিবার নিয়ে ভরসা পাচ্ছি না, কেমন রিয়্যাক্ট করে কে জানে। তানিম বলল, আরে এত চিন্তা করিস না, একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না। মাহাদ চিন্তিত হয়ে বসে রইল। কিভাবে সব ম্যানেজ করবে আল্লাহ জানে। কিছুক্ষণ পর দৃশ্যরা বেরিয়ে আসল। দৃশ্যকে দেখেই মাহাদ দাঁড়িয়ে গেল। বেবি পিঙ্ক শাড়িতে তার পিচ্চিকে অপূর্ব লাগছে। মাহাদের বুকে ডিপ ডিপ শব্দ হচ্ছে। এই মেয়ে তাকে নির্ঘাত পাগল করে ছাড়বে। বউ সাজে তার পিচ্ছটাকে আজ বড় লাগছে, যেন পূর্ণ নারী। এই মেয়েটা চোখের পলক ফেলেও ওকে ঘায়ের করতে পারে, আর এই সাজে তো তাকে পাগল করে ফেলেছে। দৃশ্য মাথার ওড়নাটা ঠিক করতে করতে আসছে। কপালে কিছু চুল বারবার অবাধ্য হয়ে উড়ে আসছে। দৃশ্য সেটা সামলাতে ব্যস্ত। ওপর দিকে কেউ তার রূপে পাগল, প্রায় কে বুঝাবে তাকে। মৌ কাছে আসতেই জয় বলল, জান আমারও বিয়ে করতে মন চাইছে। পরি সেজে ঘুর ঘুর করলে আমি তো পাগল হবি। মৌ এবার লজ্জা পেল। 2 দিন ধরে যে ঝগড়া চলছে সে সব ভুলে গেল। আজ তার ফ্রেন্ডের বিয়ে, তাই সব মাফ। দৃশ্য মাহাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ছেলেটা এমন বেহায়ার মতো কেন তাকিয়ে আছে? দৃশ্য কাছে আসতেই মাহাদ বলল, মাশাআল্লাহ। দৃশ্য লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। এতদিনে সব কষ্ট যেন হারিয়ে যাচ্ছে। সামনের মানুষটা পাশে থাকলে সব কষ্টকেই হজম করে নিতে পারবে। মাহাদ দৃশ্যর কাছে এসে ফিসফিসিয়ে বলল, বিয়ের আগেই দম আটকে মেরে ফেলার প্ল্যান করেছ? কোনো কাজ হবে না। পিঙ্ক শাড়ি কেন দিয়েছি মনে আছে তো? দৃশ্যর পুরো শরীর কেঁপে উঠল। শির ধরা বেয়ে বিদ্যুৎ বয়ে গেল।
মনে পড়ে গেল মাহাদের সেই কথাটা। সে বলেছিল তাদের ফার্স্ট নাইটে পিঙ্ক শাড়ি পরতে। সেদিন দৃশ্য ফার্স্ট নাইট না বুঝলে আজ কিছুটা বুঝে। মানুষটা তাকে লজ্জা কেন দিচ্ছে? মাহাদ দৃশ্যর হাত ধরে গাড়িতে বসাল, নিজেও পাশে বসে পড়ল। মাহাদ তখনও দৃশ্যকেই দেখে যাচ্ছে। রাফসান খোঁচা মেরে বলল, আরে ভাই একটু চোখ ফেরা, নজর লেগে যাবে। একটু পর তো পার্মানেন্ট লাইসেন্স প্রাপ্ত পেয়ে যাবি, তখন মন ভরে দেখিস। মাহাদ বিরক্ত হয়ে বলল, আমার বউ আমি দেখি তাতে তর কি? কিছু না, দেখ বেশি করে দেখ। বাকি সবাই হেসে দিল। দৃশ্য নিচু সরে বলল, এইভাবে বেহায়ার মতো তাকিয়ে আছো কেন? সবাই কি ভাবছে? আমার জিনিস আমি দেখি, তাতে ওদের কি? দৃশ্য একটু রেগে বলল, আমি জিনিস? আমার ব্যক্তিগত জিনিস। দৃশ্য আর কিছুই বলল না। এই ছেলে না হলে ভয়ঙ্কর কথা শুরু করবে। আধা ঘন্টার মধ্যে কাজী অফিসে পৌঁছে গেল। সেখানে পৌঁছে দৃশ্যর অস্থিরতা বাড়তে লাগল। বারবার মা আর ভাইকে মনে পড়ছে। আজ এই দিনে সে মানুষগুলোকে পাশে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হল না। মাহাদ দৃশ্যর হাত ধরে ভেতরে নিয়ে গেল। সেখানে আরিফকে দেখে দৃশ্য অবাক হল। মাহাদ আরিফের উদ্দেশ্যে বলল, চাচু সব রেডি তো? রেডি। আরিফ দৃশ্যর দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলল, এই আম্মু এই পাগলটা তোমাকে তুলে আনিনি তো? দৃশ্য মাথা নেড়ে না জানাল। আরিফ মিষ্টি হেসে দৃশ্যর মাথায় হাত বুলিয়ে বলল, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে, একদম আমার দিশার মতো। দৃশ্য ভেজা চোখে তাকাল। এই মানুষটা তার ফুপুকে আজও পাগলের মতো ভালোবাসে। ফাহিম ক্লাবে বসে রিজভির সাথে ক্যারাম খেলছে। ঠিক এমন সময় রকি আসলো সেখানে। ফাহিমকে দেখে বাঁকা হেসে বলল, কি রে তুই এইখানে বসে খেলতেছি? ওই দিকে মাহাদ ও তোর বোনের সাথে টি-20 খেলতেছে। ফাহিম রেগে রকির কলার ধরে বলল, ওই দিনের মায়ের খেয়েও তোর শিক্ষা হয়নি? আবার আমার বোনের সম্পর্কে বাজে কথা বলিস? রকি হেসে বলল, আমাকে ধমকে লাভ কি? একটু আগে দেখলাম তোর বোনকে কলেজের সামনে থেকে গাড়িতে করে নিয়ে গেল। নিশ্চয়ই কোনো হোটেলে গেছে। মাহাদ এত জলদি তোর বোনকে ছেড়ে দিবে? কয়েকবার বিছানা গরম না করে ছাড়বে নাকি? ফাহিম আক্রোশে ফেটে পড়ল। রকির মুখ বরাবর কয়েকটা ঘুষি বসিয়ে দিল আর রেগে বলল, তোকে ওই দিন জিন্দা ছেড়ে ভুল করছি, আজ তোকে মেরাই ফেলব কুত্তার বাচ্চা। পাশ থেকে একটা রড নিয়ে রকিকে মারতে লাগল। রিজভি কোনো মতেই ফাহিমকে থামাতে পারছে না। তার ভয় হচ্ছে রাগের মাথায় কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। রকির শরীর থেকে রক্ত বেরুতে লাগল। রিজভি অনেক কষ্টে ফাহিমকে দূরে সরিয়ে বলল, শান্ত হো ফাহিম, যাচাই না করে হাইপার হস না। চল দৃশ্যর কলেজে, তাহলেই বোঝা যাবে। ফাহিম রেগে রকিকে বলল, তোর কথা যদি মিথ্যে হয় তবে আজই তোর জীবনের শেষ দিন। ফাহিম দৃশ্যর কলেজে যেয়ে জানতে পারল দৃশ্য কলেজে আসেনি। এমনকি নাবিলা আর দৃশ্যর বাকি দুই ফ্রেন্ড কেউ নেই কলেজে। এবার ফাহিমের মাথা নষ্ট হবার পালা। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে। আজ ওই মাহাতকে সে শেষ করে ছাড়বে। তার বোনকে নিয়ে খেলছে। ফাহিমের এমন উন্মাদ অবস্থা দেখে রিজভি আশরাফ হোসাইনকে কল করে সব জানাল। সে ভাবল তিনি বিজ্ঞ লোক, ঠিক পরিস্থিতি সামলে নিবে।
ফাহিম আর রিজভি ও আরও কয়েকজন ফ্রেন্ড মিলে আশেপাশে দৃশ্য আর মাহাদকে খুঁজতে লাগল। অন্যদিকে আশরাফ হোসাইন এইসব জেনে রাগে ফেটে পড়লেন। দৃশ্যর উপর তার রাগ আরও বেড়ে গেল। এই মেয়েটা তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে ছাড়বে। সেই দিনের মার কাজে দেয়নি, আজ এই মেয়েকে মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আখি রহমানের মনটা কেমন অস্থির হয়ে আছে। তার অস্থিরতা দেখে আমজাদ রহমান বললেন, কি হলো, এমন অস্থির লাগছে কেন? জানি না, মনটা কেমন কু ডাকছে। আরে মাহাদকে নিয়ে চিন্তা করছো তাই এমন হচ্ছে। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাসি খুশি ছেলেটা কেমন মন মরা হয়ে গেছে। ঠিক বলেছ, কিন্তু কি করব বলো? আশরাফের মতো মানুষকে বোঝানো অসম্ভব। কয়দিন ধরে নানান চিন্তায় আমজাদ রহমান অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে বুকে হালকা ব্যথা করে। ছেলের চিন্তায় তিনি ঠিকমতো ঘুমাতে পারে না। হঠাৎ বাইরে থেকে করো চেঁচামেচির শব্দ ভেসে আসছে। আমজাদ ও আখি দুজন বাহিরে বেরিয়ে আসলেন। দেখলেন আশরাফ আর তার বড় ভাই সহ আরও মানুষ তার বাসার সামনে দাঁড়িয়ে। তিনি চিন্তিত হয়ে পড়লেন আশরাফকে দেখে। তিনি এগিয়ে আসতেই আশরাফ রেগে বলল, আমার মেয়ে কোথায়? আমজাদ রহমান অবাক হলেন। শামসুন্নাহার বেগম শব্দ পেয়ে বাইরে এসে আশরাফকে দেখে রেগে গেলেন। এই মানুষটাকে তিনি একদম সহ্য করতে পারেন না। আমজাদ রহমান চিন্তিত হয়ে বললেন, মানে? দৃশ্যর বড় চাচা আনোয়ার হুসাইন ক্ষিপ্ত হয়ে বললেন, নাটক করবি না আমজাদ। তোর বেয়াদব ছেলে আমাদের মেয়েকে নিয়ে এসেছে, তুই সব জেনেও নাটক করছিস? বাসায় আমরিন ছিল, অনেকদিন পর সে ফুপির বাসায় এসেছে। মাহাদের মুখোমুখি হলে কষ্ট বেড়ে যায়, তাই তেমন একটা আসে না। বাসায় ঝামেলা দেখে সে তার বাবাকে কল করে সব জানাল। আমজাদ রহমান বললেন, আমি কিছুই জানি না, আর মাহাদ এমন কিছুই করতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ফাহিম রেগে বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না। আপনার ছেলে সকালে আমার বোনকে কলেজ থেকে তুলে নিয়ে গেছে, সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শামসুন্নাহার বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আমার নাতির নামে মিছা কথা কইবি না। তোগো মেয়ে কই গেছে আমরা কেমনে জানমু? আশরাফ হোসাইন গম্ভীর স্বরে বললেন, তাহলে আপনার নাতিকে ডাকেন। আমজাদ রহমান মাহাদের নম্বরে কল দিলেন, কিন্তু মাহাদ রিসিভ করছে না। তার চিন্তা বাড়তে লাগল, মাহাদ কোনো ভুল কিছু করেনি তো? ছেলেকে যে তিনি খুব বিশ্বাস করেন, সে এমন ভুল কিছুতেই করতে পারে না। দৃশ্য আর মাহাদ বসে আছে কাজীর সামনে। দৃশ্যর পুরো শরীর থরথর করে কাঁপছে। ভয় দৃশ্যর মনে জেকে বসেছে। বাবার হিংস্র রূপ বারবার ভেসে উঠছে। সামনের কাগজটা কেমন ঘোলাটে দেখাচ্ছে। একটু আগে তাকে এই কাগজে সাইন করতে বলেছে। মাহাদ দৃশ্যর হাতে হাত রেখে ভরসা দিল। মেয়েটার মনে কি চলছে মাহাদ বুঝতে পারছে। দৃশ্য কাপা কাপা হাতে কলম ধরল। একটা সাইন হয়তো তার পুরো জীবনকে বদলে দিবে। দিক না বদলে, মাঝে মাঝে কিছু পরিবর্তন ভালোর জন্যই হয়। প্রিয় মানুষটা পাশে থাকলে সব কষ্ট সহ্য করা যায়। দৃশ্য কাগজে সাইন করল। দু চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। আনন্দ, ভয়, সংশয় মিশ্র অনুভূতি হচ্ছে। তারপর কবুল বলে তারা একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। দৃশ্যর কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। তার ভালোবাসা আজ পূর্ণতা পেল। তাদের বিয়ে সম্পন্ন হতে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। প্রিয় বন্ধু তার প্রিয়তমাকে পেলে বোধহয় বন্ধুরাই বেশি খুশি হয়। আরিফের চোখ ভিজে উঠেছে।
এই মুহূর্তে নিজেকে হালকা লাগছে। যে কাজ সে করতে পারেনি সেটা মাহাদ ঠিক করে দেখিয়েছে। নিজের ভালোবাসাকে চিরদিনের জন্য নিজের সাথে বেঁধে ফেলেছে। এই কাজটা ভুল নাকি সঠিক সেটা আরিফ জানে না। তবে দুজন মানুষ নিজের ভালোবাসাকে নিজের করে পেয়েছে, এতেই তার শান্তি। তবে তার ভাই বিষয়টি কিভাবে নেবে ভাববার বিষয়ে। দৃশ্য আর মাহাদ মালা বদল করল। রাফসান সব মোমেন্টের পিক তুলছে। মাহাদ দৃশ্যর কানে ফিসফিসিয়ে বলল, কনগ্রাচুলেশন মিসেস, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি। দৃশ্য কান্নার মাঝেই মুচকি হাসল। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। নাবিলা কাছে এসে কান্না করে দিল আর বলল, দৃশ্য আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে তুই পর হয়ে গেছিস। দৃশ্য ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তানিম অবাক হয়ে বলল, এই বাচ্চা তুই কেমনে পালবি মাহাদ? রাফসান হেসে বলল, আরে একবার বাসর ঘরে গেলে দেখবি এই বাচ্চা আরেক বাচ্চা নিয়ে বেরোবে। জয় হেসে বলল, সব কিছুর ক্রেডিট কিন্তু মাহাদের থাকবে। মাহাদ বিরক্ত হয়ে বলল, মজা নিচ্ছিস? সময় আমারও আসবে, দেখে নিব তোদের। তানিম বলল, ওই ব্যাটা এখন কি করবি? রাফসান বলল, দূরে কোথাও ঘুরে আসো, বাসর প্লাস হানিমুন শেষ করে আয়। মাহাদ গম্ভীর হয়ে বলল, নারে বাসায় যাব, বাবাকে জানাতে হবে। তাছাড়া দৃশ্যর বাসায় ওকে না পেয়ে আমার বাসায় ঝামেলা করবে, তাই বাবাকে আগেই সব জানাতে চাই। বাবা নিশ্চয়ই বিষয়টা বুঝবে। আরিফ এসে বলল, চলো আজ আমার পক্ষ থেকে তোমাদের সবার ট্রিট। মাহাদ চিন্তিত হয়ে বলল, এই সব পরে হবে চাচু, আগে বাসায় জানাতে চাই। আরে বাসায় তো যাবই। দেখ বাসায় একটু ড্রামা তো হবেই, তাই খেয়ে শক্তি করে নে। আর দৃশ্যকে দেখে মনে হয় কাল থেকে কিছুই খায়নি। ঠিক আছে। তানিম মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, আরে মামা খেয়ে নে, না হলে রাতে শক্তি পাবি না। মাহাদ তানিমের পিঠে একটা কিল মেরে দিল। তারা সকলেই একটা রেস্টুরেন্টে বসে আছে। সামনে অনেক খাবার, কিন্তু দৃশ্য কিছুই মুখে তুলছে না। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে আসছে। মাহাদ কাছে এসে বসল আর একটা প্লেটে খাবার তুলে দৃশ্যর মুখের সামনে নিয়ে বলল, বউ হা করো তো। মুহূর্তেই দৃশ্যর পুরো শরীর মৃদু কেঁপে উঠল। বুকের ভেতর মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। বউ শব্দটার এত শক্তি! একটা শব্দ এই কিশোরীর অন্তরকে নাড়িয়ে দিয়েছে। মুহূর্তেই দৃশ্যর চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এত সুখ তার কপালে সইবে তো? দৃশ্য খাবার মুখে পুরে নিল। মাহাদ পরম যত্নে দৃশ্যকে খাওয়াল। সবাই তাদের দেখে হাসছে। তৃপ্তির হাসি। মাহাদ যত্ন নিতে জানেন। ভালোবাসার যত্ন সম্পর্কে যত্ন সবকিছুতেই মাহাদ বেশ পটু। এমন একটা কেয়ারিং হাজবেন্ড সব মেয়েই আশা করে। মাহাদের কেয়ারিং ব্যবহারের জন্যই দৃশ্য তার প্রতি ভীষণ দুর্বল। ভাইয়া ছাড়া মাহাদি দ্বিতীয় পুরুষ যে তাকে এত কেয়ার করে। তাদের খাওয়া শেষ হলে মাহাদ জয়কে বলল মৌ, নাবিলা আর সায়মাকে বাড়িতে পৌঁছে দিতে। তারা যাওয়ার আগে দৃশ্যর গলা ধরে মরা কান্না করল। তানিম বিরক্ত হয়ে বলল, এত কান্নার কি আছে? তোমাদের বান্ধবী শ্বশুর বাড়ি যাচ্ছে, যুদ্ধের ময়দানে না। নাবিলা নাক টেনে বলল, আপনি বুঝবেন না। নাবিলা মনে মনে বলছে, আজ বাসায় তার উপর 3rd ডিগ্রি চলবে সেটা বুঝতে পারছে। তার বাবা চাচার ইগোতে আঘাত লেগেছে। নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না। জয় চলে যেতেই মাহাদ চলল বাসার উদ্দেশ্যে।
সেই কখন থেকে দৃশ্য কেঁদেই চলছে। মাহাদ এবার শক্ত গলায় বলল, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? তাহলে এত কাঁদতেছ কেন? দৃশ্য এবার হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি একটা খারাপ। বিয়ে করেই আমাকে ধমক দিতে শুরু করেছ। থাকব না তোমার সাথে। মাহাদের ভীষণ হাসি পেল, কিন্তু হাসলেই বিপদ। এই বাচ্চা তখন ভ্যা ভ্যা করে কেঁদে দিবে। মাহাদ দৃশ্যকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, ধমক দেইনি তো বউ। তুমি কাঁদলে আমার কষ্ট হয় বুঝো না। তাই কান্না বন্ধ করো আর নিজেকে শক্ত করো। কারণ সামনে কি হতে চলছে আমি নিজেও জানি না। যেটাই হোক আমার হাত কখনো ছাড়বে না। দৃশ্য মাহাদের বুকে মুখ গুজে রইল। এর চাইতে নিরাপদ স্থান আর হতেই পারে না। বিকেলের দিকে তারা বাসায় পৌঁছাল। কিন্তু ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। চিন্তায় মাহাদের কপালে ভাঁজ পড়ল। দৃশ্য ভয় মাহাদের বহু চেপে দাঁড়াল। বাসায় ঢুকে আরিফ একটু অবাক হল। এত জলদি আশরাফ এই জায়গাতে পৌঁছে যাবে ভাবতে পারেনি। দুই পক্ষের মাঝে বেশ বাকবিতণ্ডা হচ্ছে। সেখানে মাহাদের দুই মামাও আছে। আমজাদ রহমানের রাজনৈতিক কিছু উঁচু মহলের লোকও আছে। এটা নিশ্চয়ই মাহাদের মামার কাজ। দরজায় সবার চোখ পড়তেই মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল। যাদের নিয়ে এত ঝামেলা চলছে তারা ঠিক কি কাজ করে ফিরেছে সেটা বুঝতে কারো সময় লাগল না। দৃশ্যকে বউ সাজে দেখে ফাহিমের বুকটা মোচড় দিয়ে উঠল। শেষ পর্যন্ত বোনটা এই কাজ করল? নিশ্চয়ই ওই মাহাদ তার বোনের ব্রেন ওয়াশ করেছে। না হলে তার পিচ্ছি বোনটা এমন কিছু করতেই পারে না। নিজের পরিবারকে এই জায়গাতে দেখে দৃশ্যর ভয় বেড়ে গেল। পুরো শরীরে কম্পন ধরে গেল। সামনে ঘোর বিপদের আভাস পাচ্ছে। চোখে পড়ল বাবার রক্তিম চোখ জোড়া, যা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। ফাহিম দৃশ্য আর মাহাদকে এই অবস্থায় দেখে রাগে ফেটে পড়ল। দ্রুত কাছে এসে মাহাদের কলার চেপে ধরল আর চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, আমার বোনকে কোনো সাহসে নিয়ে এসেছিস? তোর গেম আমি বুঝি না ভেবেছিস? তানিম আর রাফসান জোর করে ফাহিমের হাত থেকে মাহাদকে ছাড়াল। দৃশ্য ভয় মাহাদের পিছনে লুকিয়ে পড়েছে। মাহাদ শান্ত কণ্ঠে বলল, দেখ ফাহিম, তুই আমাকে ভুল বুঝছিস। আমি কোনো গেম খেলছি না। দৃশ্যকে আমি ভালোবাসি, সেটা তোর পরিবারকে বুঝাতেও চেয়েছি। কিন্তু তোরা বারবার আমাকে আর আমার পরিবারকে অপমান করে গেছিস। ফাহিম ক্ষিপ্ত হয়ে বলল, নাটক বন্ধ কর। নিজের চাচার সাথে মিলে আমার পরিবারের সুখ শান্তি নষ্ট করার প্ল্যান করেছিস। আমার বোকা বোনটার ব্রেন ওয়াশ করিয়েছিস। আরিফ নরম সুরে বলল, দেখো বাবা, জীবন কোনো নাটক না। মাহাদ সত্যি তোমার বোনকে ভালোবাসে। সে কিন্তু চাইলেই প্রথমে এই কাজটা করতে পারত, কিন্তু সে চেয়েছে পারিবারিকভাবে এগুতে। সে যাই হোক, এখন আমাদের উচিত সব ভুলে নতুন করে শুরু করা। আশরাফ হুসাইন চিৎকার দিয়ে বললেন, কখনো না। আমি বলেছি না এই বেয়াদবের বাচ্চা আমার মেয়েকে নিয়ে ভেগেছে? আনোয়ার হুসাইন রেগে বলল, কিরে আমজাদ, এই তোর পোলার উপর বিশ্বাস? দেখলি তো আমাদের মেয়ে নিয়ে ভেগেছে। আমজাদ রহমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। মাহাদ এমন একটা কাজ করবে ভাবতেই পারেননি। আশরাফ আর আনোয়ার অকথ্য ভাষায় আমজাদ রহমানকে গালি দিয়ে যাচ্ছেন। আখি রহমান পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। নিজের স্বামীর এত অপমান তিনি কিছুতেই মানতে পারছে না। আরিফ বারবার তাদের বুঝিয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যর বাবা চাচা গালি গালাগ শুরু করেছে।
নিজের ভাইকে আরিফ অনেক ভালোবাসে। তার ভাই তো কিছুই জানত না, তবুও এত অপমান সহ্য করছে। তার ভাইয়া নিতান্তই মাটির মানুষ, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেই পারে না, কিন্তু সে ভাইয়ের অপমান সহ্য করবে না। এবার রেগে বলল, ফালতু কথা একদম বলবেন না। আমরা সুন্দরভাবে আপনাদের বাড়িতে মেয়ে চাইতে গেছিলাম, কিন্তু আপনাদের ফালতু ইগোর কারণে আমাদের অপমান করেছেন। অথচ এতে বাচ্চাগুলো কতটা কষ্ট পাচ্ছে সেটা খেয়াল করেননি। আশরাফ হুসাইন ক্ষিপ্ত হয়ে বলল, আমার মেয়ের বিষয়ে আমি বুঝব, তোদের মাথা ঘামাতে কে বলেছে? দৃশ্য আর এখন শুধু আপনার মেয়ে না, সে মাহাদের বউ। কথাটা যেন আশরাফ হোসেনের কাটা ঘায়ে নুনের ছিটা দিল। তিনি চিৎকার করে বললেন, এই বিয়ে আমি মানি না। আমার মেয়েকে জোর করে বিয়ে করে নিলেই আমি মানব নাকি? অসভ্যের বাচ্চাগুলো, আমার বাড়ির মেয়েদের পেছনে লেগেছিস, নিজে পারিস নি, এখন ভাইয়ের ছেলেকে দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট করতে পেছনে লেগেছিস? মাহাদ শান্ত সুরে বলল, প্লিজ আঙ্কেল, বাবা আর চাচুকে কিছু বলবেন না, এটা সম্পূর্ণ আমাদের ডিসিশন, এতে তাদের কোনো দোষ নেই। আশরাফ হুসাইন রেগে বলল, তোর মতো বেয়াদব ছেলের কাছে এর চাইতে বেশি কিছু আশাই করা যায় না। শামসুন্নাহার বেগম তেতে উঠল। নিজের ছেলেদের অপমান তিনি কিছুতেই সইবে না। গলা ছেড়ে বলল, ওই জল্লাদের বাচ্চা, আমার পোলা আর নাতিরে কিছুই কবি না। আমার নাতির দোষ কি? নিজের মাইয়া সামলাইতে পারস না? তোর মাইয়া আমার নাতিরে রূপে ভুলাইছে, আমার নাতি তোর মাইয়ারে ভালা পায়। নাইলে তোর মতো ছোটলোকের বাড়ি তো থাইকা আমরা মাইয়া আনি না। আমার পোলা তোর বইনের চাইছিল, কিন্তু তুই এক জল্লাদের কাছে বোনরে বিয়া দিলি। কই সংসার করতে পারছে? তুই নিজে অমানুষ আর বোনরে ও আরেক অমানুষের হাতে তুইলা দিছস। আমার পোলা কি খারাপ রাখত? মানিকে যেমন মানিক চিনে, অমানুষ তেমন অমানুষ চেনে। নিজে যেমন বউ পিডাস বইনরেও তেমন বেডার কাছে দিছস। আরে তোর কীর্তি সবার জানা, মেয়র হওয়ার লাগি কয়েক বছর ধইরা ভদ্র সাজছস, নাইলে তোর মতো জানোয়ারের আমার চিনা আছে। অপমানে আশরাফের পুরো শরীর রি রি করে উঠল। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। এই বুড়ির জায়গাতে অন্য কেউ থাকলে এতক্ষণে পরপারে পাঠিয়ে দিত। আনোয়ার হুসাইন প্রচণ্ড রেগে বলল, আমজাদ, তোর মাকে সামলা। তোরা যদি এতই ভালো হইতি তাইলে আমাদের বাড়ির মেয়েকে ভাগাইয়া আনতি না। তোদের নামে মামলা দিব, কিডন্যাপের মামলা। মাইয়া দেখলে তোদের মাথা ঠিক থাকে না। আমরা বউ সামলাইতে জানি, বউয়ের আঁচলে বইসা থাকা তোদের কাজ। শামসুন্নাহার বেগম রেগে বলল, আরে ছাগলের বাচ্চারা, তোগো বাপ যেমন আছিল তোরাও তেমন। তোর কীর্তিও কম নাই। বউ পিডানো যদি সামলানো হয় তাইলে ঘরে ঘরে তোগো মতো কাপুরুষ থাকত। মাইয়া মানুষের সম্মান কেমনে দিতে হয় তোরা জানবি কেমনে? আমজাদ রহমান নিজের মাকে থামলেন। আশরাফ হুসাইন প্রচণ্ড রেগে দৃশ্যর সামনে যে এক থাপ্পড় বসিয়ে দিলেন। দৃশ্য ধপ করে ফ্লোরে পড়ে গেল। ভীষণ ক্ষিপ্ত হয়ে বললেন, তোর মতো বেয়াদব মেয়েকে জন্ম দেওয়া আমার ভুল হয়েছে। ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেললে আজ এই দিন দেখতে হতো না। চোখের পলকে এমন কিছু হবে মাহাদ ভাবতেই পারেনি। সে দ্রুত দৃশ্যকে ধরে উঠাল। দৃশ্য গাল লাল হয়ে গেছে, চোখ বেয়ে অশ্রু ঝরছে। মাহাদের রাগ বেড়ে গেল। এই লোকটা দৃশ্যকে সেদিনও নির্মমভাবে আঘাত করেছে, আজ আবার করছে। মাহাদ গম্ভীর স্বরে বলল,
আপনি আমার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। আগে সে আপনার মেয়ে ছিল, কিন্তু এখন সে আমার স্ত্রী। আমার স্ত্রীর গায়ে সামান্যতম আঘাত আমি সহ্য করব না। বউ পিটানোর স্বভাব আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। এত সময় ফাহিম নিজের বাবা সম্পর্কে এত কিছু সহ্য করলেও এবার আর পারল না। সে দ্রুত ছুটে এসে মাহাদকে মারতে শুরু করল। তানিম আর জয়মিলেও কিছুতেই ছাড়তে পারছে না। রিজভী আর ওর বন্ধুরা ফাহিমকে থামাতে পারছে না। ফাহিমের মধ্যে যেন অসীম শক্তি ভর করেছে। দৃশ্য ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগল। বুকটা তার ফেটে যাচ্ছে। কে ভুল কে সঠিক সেটা সে জানে না, শুধু জানে তার স্বামীর গায়ের আঘাতগুলি তার গায়ে কাটার মতো বিঁধছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আরিফ নিজেও কিছুতেই ফাহিমকে থামাতে পারছে না। আশরাফ যেন মনে মনে খুশি হল। সে কিছুতেই ছেলেকে থামাতে আসল না। দৃশ্য দৌড়ে এসে ফাহিমকে থামাতে চেষ্টা করতে লাগল। ভাইয়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ছাড় ওকে, ও মরে যাবে, প্লিজ ভাইয়া, ওর কোনো দোষ নেই। ফাহিম ক্ষিপ্ত হয়ে দৃশ্যকে এক ধাক্কা মেরে ফেলে দিল। মাহাদকে ছেড়ে দৃশ্যকে মারতে লাগল। আজ যেন সে নিজের মধ্যে নেই। মাথায় শুধু এটাই আছে, দৃশ্যর বোকামির জন্য বাবা চাচাকে এত খারাপ কথা শুনতে হল। তার বাবা কোনো দিন তার মায়ের গায়ে হাত তুলতেই পারে না, অথচ এই পরিবারের সবাই কেমন মিথ্যা অপবাদ দিচ্ছে। সে তার বাবাকে ভীষণ সম্মান করে। তার নামে বাজে কথা সে সহ্য করবে না। মাহাদ এত সময় ইচ্ছে করে ফাহিমের গায়ে হাত তুলেনি। এই ভাইকে দৃশ্য খুব ভালোবাসে। তার গায়ে হাত তুললে দৃশ্য কষ্ট পাবে, কিন্তু এখন সে এই ফাহিমকে কিছুতেই ছাড়বে না। তার সামনে তার স্ত্রীর গায়ে হাত তোলার শাস্তি সে পাবে। মাহাদ রেগে ফাহিমকে দৃশ্যর কাছ থেকে দূরে সরিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মেরে বসল। আর চিৎকার করে বলল, আমার দৃশ্যর গায়ে কোনো সাহসে হাত তুলেছিস? এই হাত আজ আমি ভেঙে ফেলব। তোরা বাপ ছেলে এক, মেয়েদের গায়ে হাত তুলে ক্ষমতা দেখাস? তোরা সব কাপুরুষের দল। রিজভী আর তার বন্ধুরা ফাহিমকে বাঁচাতে মাহাকে মারতে গেলে মাহাদের বন্ধুরা পাল্টা তাদের মারতে লাগল। মুহূর্তেই পরিবেশ ভীষণ গরম হয়ে গেল। দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়ে গেল। কেউ যেন হারতে রাজি না। দৃশ্য চিৎকার করে কাঁদছে। তার প্রিয় দুইজন মানুষ এইভাবে সংঘর্ষে মেতে উঠেছে। কাকে থামবে সে? এরা যে একে অপরকে শেষ করেই দম নিবে। পরিস্থিতি এতটা খারাপ হবে সে ভাবতেই পারেনি। আমজাদ রহমান এই পরিস্থিতি দেখে কি করবেন ভেবে পাচ্ছে না। বুকের ব্যথা বাড়তে লাগল। আখি রহমান কাঁদছেন, আর শামসুন্নাহার বেগম বিলাপ করছেন। এই পরিস্থিতি তাদের জীবনকে কোথায় নিয়ে যাবে? চলবে।